দেখতে দেখতে 2 মাস কেটে গেছে। মায়েরা নতুন কলেজে ভর্তি হয়েছে। মেয়েটা নতুন কলেজে ভর্তি হয়ে ভীষণ খুশি। কলেজে টুকটাক যাতায়াত করে, নিয়মিত যাওয়া আসাটা এখনো হয়নি। তেমন কোনো বন্ধু বান্ধব হয়ে ওঠেনি, কিন্তু মায়েরার ভীষণ মন খারাপ হয় মাঝে মাঝে। ইরফান কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ইরফান অনেক কথা বলে, তব এমন তো নয়, কিন্তু লোকটার এই চুপচাপের মাঝে তাকে নিয়ে ভাবনা খুঁজে পায় না মায়েরা। মায়েরা যখন ইরফানের অনুভূতি একটু একটু করে বুঝতে পারলো, ঠিক তখনই ইরফান কেমন যেন নির্লিপ্ত হয়ে গেল। তার কোনো কিছুতে মাথা ঘামায় না। মায়েরাকে নিজে মুক্ত পাখির ন্যায় মনে হয়। সে পাখি চাইলে পুরো আকাশে উড়াল দিতে পারে, তাকে বাধা দেওয়ার কেউ নেই। মায়েরা ঘর থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে যায়। ইরফান তাকে কলেজে নিয়ে যায় না, তার খোঁজও নেয় না। লোকটা হঠাৎ বদলে কেন? তাহলে আগে তার যে এত খেয়াল রাখতো সেসব কি? মায়েরা মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে, সে বলতেও পারে না, সইতেও পারে না। ইরফানের এমন নির্লিপ্ততা তাকে ইরফানের সেই প্রথম দিনগুলোর ব্যবহারের কথা মনে করে দেয়। তাকে একটুতে থাপ্পড় মেরে দিত, আবার বলতো তাকে বউ হিসেবে মানে না। সেই কথাগুলো তাকে কষ্ট দিত না, যদি না ইরফান মাঝখানে মায়েরাকে নিয়ে এতটা ভাবতো। লোকটা কি হয়েছে, তাকে বকে না, কথা বলে না, কিচ্ছু বলে না। এর চেয়ে তো ও দিনে 2-4টা থাপ্পড় খাওয়াই ভালো ছিল। ভাবতে ভাবতে মায়েরা ছাদের দরজায় পা রাখলো শক্ত কিছুর সাথে। ধাক্কা খেয়ে পিছন ফিরে পড়তে নেয়, তার আগে ইরফান মায়েরাকে আগলে নেয়। মায়েরা চোখ বুজে চেঁচিয়ে ওঠে, আজ তো সে শেষ। কিছু যেন বুঝলো, কেউ তাকে ধরে নিয়েছে। দ্রুত চোখ খুলে তাকায়, তার সামনে ইরফান গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়েরা অবাক হয়। ইরফান মায়েরাকে টেনে ছাদের মেঝেতে দাঁড় করায়। চিন্তিত কণ্ঠে বলে, ব্যথা পেয়েছো? মায়েরা ঢোক গেলে। কতদিন পর একটু কথা বললো এই লোকটা তার সাথে। জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, হ্যাঁ, ব্যথা পেয়েছি। ইরফান বিচলিত, অতঃপর মায়েরাকে কোলে নিয়ে ছাদের কোনায় চেয়ারে বসায়। এরপর হাঁটু মুড়ে মায়েরা 2 পা উল্টে দেখে। চিন্তিত কণ্ঠে বলে, কোথায় ব্যথা পেয়েছো? মায়েরা চুপচাপ ইরফানের দিকে চেয়ে থাকে, কোনো কথা বলে না। ইরফান মায়েরা এ কোনো অ্যান্সার না পেয়ে ভুরু কুচকে বলে, স্টুপিড, কোথায় লেগেছে? মায়েরা আমতা আমতা করে বলে, জানি না। ওয়াই? মায়েরা মিনমিন করে বলে, আমি পা ফেলতে পারছি না, হাঁটতে পারছি না। মায়েরা উঠে দাঁড়িয়ে ইরফান উঠে দাঁড়িয়ে মায়েরাকে কোলে তুলে নেয়, দ্রুত সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার দিকে নিয়ে তার বেডের উপর বসলো। এরপর ফ্রিজ থেকে বরফ এনে মায়েরার 2 পায়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছো তা তো বুঝতেই পারছো না? মায়েরা এবার ওড়না দিয়ে মুখ ঢেকে হেসে ফেললো ইরফানের কাণ্ডে। ইরফান মায়েরার দিকে তাকালে মায়েরা মুখ স্বাভাবিক করে নেয়, এলোমেলো দৃষ্টি ফেলে তার পা দুটো টেনে দেয়। হয়েছে, আর ব্যথা নেই। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। হাতে থাকা বরফের টুকরোটা মাছ থেকে 2টো বরফের টুকরো ইরফান তার মুখে পুরে নেয়, দৃষ্টি মায়েরার পানে। মায়েরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। এতক্ষণ তার পুরো পায়ে এই বরফ ঘষে এখন তা মুখে পুরে নিল, কি অদ্ভুত! ইরফানের হাতে থাকা অবশিষ্ট আরও কয়েকটা বরফ ছুঁড়ে ফেলল। এরপর মায়েরা পা ধরে এক টান দিয়ে টেনে তার দিকে আনে। মায়েরা চেঁচিয়ে ওঠে। ইরফান মায়েরাকে তার কোলে বসিয়ে নেয়, বাঁ হাতে মায়েরাকে টেনে কিছুটা বাঁকা করে নেয়, ডান হাতে গলার ভাঁজে নিয়ে রাখে। ঠান্ডা বেঝা হাতে মায়েরা কেঁপে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার তাকায় মায়েরার পানে। মায়েরা সংকোচ ঠেলে ইরফানের দিকে তাকালো। ইরফান এর সাথে প্রায় 2 মাস হলো কথা বলেই না। সেখানে আজ এমন অভাবনীয় একটা কাজে মায়েরা অবাক না হয়ে পারছে না। মেয়েটা ইরফানের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়েছে। ইরফান বরফের মুখের ভেতর রেখে মায়েরার দিকে তাকিয়ে মৃদুস্বর বলে, কোথায় যেন ব্যথা পেয়েছিলে? মায়েরা ঢোক গেল। সে তো ব্যথা পায়নি, এই লোক ধরে ফেললো নাকি? আমতা আমতা করে কিছু বলতে চায়, কিন্তু ইরফান মায়েরার কথা উত্তর না শুনে এক টানে মায়েরার গলা থেকে ওড়না সরিয়ে ফেলে দেয়। এরপর তার মুখ নামিয়ে নেয়। মুখের ভেতর থেকে বরফ 2টো বের করে মায়েরার গলার নিচে মাঝ বরাবর রাখে। মায়েরা কেঁপে ওঠে। বরফ 2টো সরাতে চাইলে তার আগে ইরফান মায়েরার 2 হাত চেপে ধরে। মায়েরা নড়াচড়া করতে পারে না। ইরফান মাথা তুলে মায়েরার গলায় দৃষ্টি রেখে, শরীর তাপে বরফ গলে পানি হয়। গলা বেয়ে জামার ভেতরে প্রবেশ করে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সেদিকে। মায়েরা মোচড়ামুচড়ি করে অসহায় কণ্ঠে বলে, ছাড়ুন, আমার ঠান্ডা লাগছে। ইরফান মায়েরার মুখপানে তাকালো। মায়েরার দৃষ্টি মানে ইরফান বুঝলো, 2টো বরফ পুরো গলে পানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত ইরফান দৃষ্টি মায়েরার গলায় রেখেছে।
মায়েরা লজ্জায় হাঁসফাঁস করছিল। দূরে ছিল সেটাই তো ভালো ছিল। কোন দুঃখে যে কোলে ওঠার লোভে মিথ্যে বলতে গেল। ইরফান মায়রাকে তার দিকে টেনে নেয়। মায়রার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট পাকিয়ে সূক্ষ্ম হেসে ফিসফিস সে ঠান্ডা গলা বলে, কোথায় ঠান্ডা লেগেছে টেলমি। মায়েরা জমে যায়। বরফগুলো শরীরে লেগে যতটা না ঠান্ডা লেগেছিল তার 1000 গুণ বেড়ে গেল এই মুহূর্তে। ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা ঢোক গিলে ইরফানের দিকে সিটিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইরফান মায়রাকে 2 হাতে তার থেকে খানিকটা দূরে সরালো। এরপর মায়রার দিকে মায়রার বডিতে দৃষ্টি বুলায়। মায়েরা লজ্জা হাঁসফাঁস করে। ইরফান হঠাৎ এগিয়ে এসে মায়েরার গলায় মুখ গুজে দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়েরার গলা থেকে মুখ উঠিয়ে মায়েরার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলা বলে, অ্যাগেন অ্যাক্টিং করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। আই অ্যাম ওয়ার্নিং ইউ। আমাকে জ্বালাবে না স্টুপিড গার্ল। কথাটা বলে বেড থেকে উঠে দাঁড়ায়। কোনো দিকে না থেকে ওয়াশরুমে চলে যায়। মায়েরা দুপাশ ভাঁজ করে মাথা নিচু করে রাখলো। ইরফান ওয়াশরুমের দরজা লাগানোর সাথে সাথে মায়েরা দ্রুত বেড থেকে নেমে তার কাপড় বের করে জামা পাল্টে নেয়। ইরফান বের হওয়ার আগে জামা পাল্টে সম্পূর্ণ করতে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে মায়েরার দিকে একবার তাকালো। মায়েরা ইরফানকে তার দিকে তাকাতে দেখে মাথা নিচু করে ফেলছে। ইরফান ধীর পায়ে মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে, এই লোকটা আজ কী হলো। মায়েরা পিছিয়ে গিয়ে কাবার্ড হাতে লেগে দাঁড়ায়। ইরফান খুব স্বাভাবিকভাবে মায়েরার সামনে দাঁড়িয়ে মায়েরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পিছন থেকে কভার থেকে তার শার্ট স্যুট প্যান্ট বের করে আনে। এরপর নিঃশব্দে মায়েরা সামনে থেকে সরে দাঁড়ালো। ইরফান রেডি হয়ে নিল। মায়েরা এক জায়গায় গার্ড হয়ে দাঁড়িয়েছে। ইরফান নিজেকে পরিপাটি করে নেয়। এরপর ডান হাতে ঘড়ি পরে নেয়। মায়েরা আর চোখে দেখলো ইরফানকে। হাত ঘড়ি ভেতরে গুছি লেখা। মায়েরা খেয়াল করছে ইরফানের ওয়ালেট, হাত ঘড়ি এর উপর এই লেখাটা সবসময়। মেয়েটা ঠিক বুঝে না ইরফানের অধিকাংশ জিনিসে এই নাম লেখা থাকে কেন। কৌতূহল থেকে ইরফানকে প্রশ্ন করে, গুছি কার নাম? ইরফান চুলগুলো ঠিক করে নেয়। মায়ের কথা শুনে ভুরু কুচকে মায়ের দিকে তাকে জিজ্ঞেস করে, হোয়াট? মায়েরা আমতা আমতা করে। ইরফান কি মনে করে ডান হাতের ঘড়ির দিকে তাকালো। উল্টে ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা তাড়াপ করে ইরফানের দিকে তাকায়। ততক্ষণে ইরফান ঘর থেকে বেরিয়েছে। মায়েরা বিরক্ত হলো। আসলে কি এই লোকের প্রথম বউ ছিল? ইনা আপুকে জিজ্ঞাসা করতে হবে। ওই ঘরের কথা জিজ্ঞাসা করলে বলবে ফার্স্ট ওয়াইফ। আবার সবখানে এই গুচি নাম লেখা। তার নাকি প্রথম বউ। বিড়বিড় করলো, ওটা গুচি না বুচি? কোন বুচি এই জল্লাদের গলায় ঝুলছে? ইরফান নাস্তা করছে। নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা। তারেক নওয়াজ খাওয়ার মাঝে গলা ছেড়ে ইরফানের উদ্দেশ্যে বললেন, মায়েরা কলেজ পাস করে করে তোমার ভার্সিটি নিয়ে যাও। মায়েরাকে নিয়ে যাও না কেন? তোমার প্রবলেমটা কি ইরফান বলো? ইরফান মনোযোগ দিয়ে নাস্তা করে ব্যস্ত, যেন কিছুই বলেনি। তারেক নওয়াজ ভুরু কুচকে বলে, ইরফান। ইরফান মাথা নিচু করে বলল, আমি তোমাকে কিছু বলছি? ইরফান খাবার শেষ করে এক গ্লাস পানি খেয়ে বলে, হ্যাঁ শুনছি। তারেক নওয়াজ বিরক্তি হয়ে ছেলের গা ছাড়া ভাব দেখে অতঃপর বলে, মায়েরাকে নিয়ে যাও, নয়তো আমাকে উল্টো পথে যেতে হবে। ইরফান ফোনে কিছু টাইপ করতে করতে গম্ভীর গলায় বলে, তোমার মেয়ে, তুমি এটুকু কষ্ট করো? তারেক নওয়াজ ভুরু কুচকে বলে, ও তোমার বউ, তুমি কি ভুলে গেলে? ইরফান চেয়ার থেকে উঠে দাঁড়ায়। পকেটে ফোন রেখে হাত ঘড়িতে একবার সময় দেখে এরপর বাইরে যেতে যেতে বলে, আগে তোমার মেয়ে, বন্ধুর মেয়ে মানে তো তোমারই মেয়ে। কবুল বলতে বলেছিলে বলেছি, এখন মেয়ের দায়িত্ব তুমি পালন করো। তারেক নওয়াজ অবাক হয়ে ডাকে, ইরফান। ইরফান বিরক্ত হয়ে বলে, ছেলের বউ না ভাবে ওকে ইনার বোন ভাবো, তাহলে আর আমার উপর কাজ চাপানোর ভূত তোমার মাথায় চাপবে না। তারেক নওয়াজ বাঘাড়া হয়ে গেলেন। ইরফানের দিকে তাকিয়ে তিনি হতাশ। কি হচ্ছে এসব? মাঝে 2-3 মাস ইরফান যেমন আচরণ করছিল তারেক নওয়াজ একদম নিশ্চিত হয়েছিল, ভেবেছিল সব ঠিকঠাক। কিন্তু গত 2 মাস যাবৎ ছেলেটা আবার কেমন পাল্টে গেল। মায়েরা সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তারেক নওয়াজ আর ইরফানের পুরো কথাই মেয়েটা দাঁড়িয়ে শুনল। সবশেষে বিস্ময় দৃষ্টিতে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। ইরফানের কথাগুলো মায়েরা সত্যি বুঝলো না। আর না তো ইরফানের এই বিহেভগুলোর অর্থ বোঝে। মেয়েটা নিজেকে কেমন অসহায় লাগে, তার দম বন্ধ লাগে। ইরফান এমন করছে কেন? সে তো জিজ্ঞাসা করতেই পারে না। কি বলবে? কোনো কথাই তো খুঁজে পায় না। নীরবে উল্টো ঘুরে তার ঘরে চলে যায়।
ভেবেছিল আজ কলেজ যাবে, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে তার ঘরে চলে যায়। মায়েরা ভেবেছিল কলেজ যাবে না, কিন্তু কিছু সময় পেরোতে ইনা বাসায় ইনা আর ফারা আসে। ইনিয়াকে ফাইজ নিয়ে এসেছে আর সন্ধ্যার পর নিয়ে যাবে। আর ফারা বাড়িতে ভিতরে এসে সবার সাথে টুকটাক কথা বলার জন্য সে ভার্সিটি যাবে। মায়েরা ইনিয়ার সাথে টুকটাক কথা বলে সিদ্ধান্ত নিল সে কলেজ যাবে ফারার সাথে। ইনিয়া নাকি বাসায় থাকবে, ইনিয়ার এক ফ্রেন্ডের সাথে জরুরি কথা আছে। মায়েরা একা একা কী করবে, এর চেয়ে কলেজ যাওয়াই ভালো। ঘরে একা একা থাকলে ওই লোকের কথা বেশি মনে পড়ে, তার নিজেকে কেমন অসহায় লাগে। তাই ঝটপট কলেজের ড্রেস বোরখা পরে উপরে একটা সাদা হিজাব বেঁধে রেডি হয়ে নিচে নামে। মায়েরা ফারার ভার্সিটিতে নামিয়ে দেয় ফাইজ। মায়েরা কলেজে পাশ করে এসেছে মূলত ফারার কথায়। ফারা বলেছে আজ মায়েরাকে তাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবে। মায়েরা দ্বিমত করেনি, তার ভালো লাগলো। কলেজে তেমন বন্ধু নেই, এর চেয়ে ফারা আপুর সাথে তার ভার্সিটি ঘুরলে বেশি ভালো লাগবে। ফারা মায়েরার হাত ধরে ভার্সিটির ভেতরে প্রবেশ করে। মায়েরা চারপাশ ঘুরে দেখছে, আগামাথা খুঁজে পায় না ভার্সিটি। অনেক বড় বড় এরিয়া। ফারা মায়েরার হাত ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে হাত নেড়ে ডাকে, নুসরাত। নুসরাত, জুই, সাজিদ, জামিল সহ আরও বেশ কয়েকজন একটা বেঞ্চের উপর উঠে হাসাহাসি করছিল। ফারার ডাকে নুসরাত আর জুই উঠে এলো। তারা এগিয়ে হলো ফারার রুম আলাদা। নুসরাত ফারার উদ্দেশ্যে বলল, এত লেট করলি কেন? ফারা তার হাত ঘড়ি টাইম দেখে বলল, লেট হয়ে গেছে, আমার এখন ক্লাস আছে। নুসরাত মায়েরার দিকে তাকে বলল, এটা কে? ফারা মায়েরাকে দেখে বলল, ওর নাম মায়েরা, আমার বোন বলতে পারিস। ওকে রাখ কিছুক্ষণ, আমি এই ক্লাস শেষ করে নিয়ে যাব। নুসরাত মায়েরার দিকে তাকে বলল, এটা তো কলেজের ড্রেস মনে হচ্ছে, তুমি কোন কলেজে পড়ো? মায়েরা মৃদু হেসে বলল, জি আপু। জুই ফারার পাশে দাঁড়িয়ে বলল, ক্লাসে চলো। জামিল ক্লাসের দিকে যেতে যেতে, ফারা আয় রে, লেট করলে তোর আবার অ্যাটাক ফ্যাটাক হবে। ফারা পাত্তা দিল না জামিলের কথায়। মায়েরার দিকে তাকিয়ে বলল, মায়েরা তুমি থামো, আমি 1 hour পর এসে তোমাকে ঘুরবো, এখন বাই। মায়েরা অসহায় চোখে তাকালো, তাকে অপরিচিত জায়গায় কার কাছে রেখে এসেছে। ফারার সাথে জুই হয়ে যায়। নুসরাত মায়েরার হাত ধরে এসে বলে, এসো মায়েরা, তুমি আমার ফ্রেন্ডের আমানত, এসো। মায়েরা জোরপূর্বক হাসার চেষ্টা করে নুসরাত মায়েরাকে নিয়ে তার ফ্রেন্ড সার্কেলের মাঝে নিয়ে যায়। সেখানে সাজিদ সহ আরও অনেক ছেলে মেয়ে গোল হয়ে বসে আছে। মায়েরা ভীষণ অস্বস্তি ফিল হয়। নুসরাতের উদ্দেশ্যে বলে, আপু তোমরা থাকো, আমি ওই দিকটা গিয়ে দাঁড়াই। নুসরাত মায়েরার অস্বস্তি বুঝতে পেরে বলল, ওহো, সবার সাথে তোমাকে পরিচয় করে দিচ্ছি। সাজিদ মায়েরার দিকে একবার তাকায়, এরপর আবারও বইয়ে মুখ গুজে। নুসরত মুখ কোচকায় সাজিদের দিকে, মায়েরার উদ্দেশ্যে বলে, এটা হলো আমাদের কালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ও তোমাকে একদম ডিস্টার্ব করবে না। তুমি ওর কোলে উঠে বসলেও কিছু বলবে না। সাজিদ বিরক্ত হয়ে তাকায় নুসরতের দিকে। মায়েরাকে আরও অস্বস্তিতে ঘিরে পড়ে। সাজিদের পাশে মায়েরার দিকে তাকিয়ে সাজিদের পাশে বসে মায়েরার দিকে তাকিয়ে বলে, হাউ কিউট। মায়ের অদ্ভুত চোখে তাকায় ছেলেটা দেখে। বিরক্ত হলো মেয়েরা, ধ্যাত, তার এখানে আসা উচিত হয়নি, এর চেয়ে কলেজ যাওয়া ভালো। নুসরতের দেখে বাকিয়ে বলে, আমি কলেজে যাচ্ছি আপু, ফারা আপু আসলে বলে দিও। নুসরত মায়েরাকে টেনে বলে, আরে না না, তুমি ছোট মানুষ, এজন্য ফারা তোমার দায়িত্ব আমাদের উপর দিয়ে গেলো। এসো বসো, তোমার সাথে গল্প করি। সবাই তাদের মাঝখানে জায়গা করে দিল মায়েরাকে। মায়েরা অবাক হয়ে তাকালো সবার দিকে। মায়েরাকে সবাই খুব খারাপ লাগলো না, কিন্তু সাজিদের পাশে বসা ছেলেটা তার দিকে হা করে চেয়ে আছে। মায়েরা বিরক্ত হয়ে ডাকে, ভাইয়া। শাহেদ সহ সবাই মায়েরার ডাকে অবাক হয়ে মায়ের দিকে তাকায়। মায়েরা দৃষ্টি অনুসরণ করে বুঝলো মায়েরা শাহেদকে ডেকেছে। মায়েরা খুব সুন্দর করে বলল, আমি বিবাহিত। শাহেদ কেসে ওঠে মায়ের কথায়, আর শাহেদের অবস্থা দেখে সবাই একসাথে উচ্চস্বরে ওঠে। এরপর সাজিদের হাসির আওয়াজ সবচেয়ে বেশি। মায়েরা একটু বিব্রত করলো। সাজিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, সবাই হাসছিলি কেন? আমি ছ্যাঁকা খেয়েছি, একটু সমবেদনা জানা। নুসরাত মায়ের গায়ে ঢলে পড়ে। মায়েরাকে এক হাতে জড়িয়ে বলে, তুমি না ছক্কা মেরে দিলে ইয়ার। এরপর নুসরাত হাসি দিয়ে বলল, আমরা সবাই আনমেরিড, তুমি ম্যারিড, ভালো লাগলো। তাহলে তোমার হাজব্যান্ডকে দিয়ে তোমার গল্প স্টার্ট করবো। মায়েরা কেমন অস্বস্তিতে পড়ে গেল। আসলে তার প্রবলেম হচ্ছে এখানে অনেকগুলো ছেলে, এরা না থাকলে মায়েরা এতক্ষণ হয়তো মেয়েগুলোকে তার বান্ধবী বানিয়ে ফেলতো। মায়েরা কিছু বলার আগে সাজিদ বসা থেকে দাঁড়িয়ে সামনে তাকালে স্যার সম্বোধন করে কাউকে সালাম দেয়। সাজিদ অনুসরণ করে সবাই সেদিকে ঘুরে। নুসরাত আর মায়েরা উল্টো ঘুরেছিল।
নুসরত পিছু ফিরে ইরফানকে দেখে দ্রুত সামনের দিকে ফিরে ভদ্রভাবে সালাম দেয়। মায়েরা নিজেও পিছু ফিরে তাকায়, খুব স্বাভাবিকভাবে তাকিয়েছিল, কিন্তু ইরফানকে দেখে তার চোখ মুখ বিস্ময়ে ভর করে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। নুসরত নম্রভাবে জিজ্ঞেস করে, স্যার কিছু বলবেন? ইরফান মায়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ক্লাস ক্যান্সেল। ইরফানের কথায় সকলে মুখ চুপসে যায়। এই স্যার তো এই ভার্সিটিতে পা রেখেছেন তাদের জীবন প্যারাময় করতে। এই ক্লাস আবার এই ঠিক কোন সকালে করে দিবে, নয়তো রাতে। রাতে ভার্সিটি খোলা থাকলে হয়তো রাত 2টোর দিকে কল করতো, সবাই ক্লাসে আসো। নুসরত কথাগুলো ভেবে হতাশ হয়। ইরফান সকালের দিকে তাকিয়ে বলে, জায়গা ফাঁকা কর। ইরফানের কথা সবাই মেনে নিল। নুসরত মায়ের এখানে ফিসফিস করে বলল, এই প্যারাময় স্যার আমাদের জীবন শেষ করে দিচ্ছে, তোমাকে এই গল্প শোনাবো, এসো। নুসরতের কথা শুনে মায়েরা নুসরতের দিকে অবাক হয়ে তাকায়। ইরফান যে এই ভার্সিটির টিচার এটা সে জানতো না। এতক্ষণ সবার কথা শুনে বুঝলো ইরফান এই ভার্সিটির টিচার। নুসরত মায়ের হাত আটকে বলে, এসো মায়েরা। মায়েরা ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত কণ্ঠ বলে, ও যাবে না। নুসরত সহ বাকি সবাই অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তারা বোঝার চেষ্টা করছে ইরফান কথাটা কার উদ্দেশ্যে বলছে। সবার মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসে, ফারা মায়েরার কেউ একজন। ফারার সাথে শুদ্ধ স্যারের একটা সম্পর্ক আছে, শুদ্ধ স্যারের সাথে আবার ইরফান স্যারের ভাই। কাহিনী হলো ঘুরে উল্টো মায়েরা ইরফান স্যারের কেউ। নুসরত ভুরু কুচকে তাকালো। আপাতত তার মাথায় যা আসলো সে ভাবনা থেকে মায়েরাকে প্রশ্ন করলো, এটা তোমার বড় ভাই নাকি মায়েরা? নুসরতের কথা শুনে মায়েরা চোখ বড় বড় করে তাকায় নুসরতের দিকে, এরপর দৃষ্টি ঘুরে ইরফানের দিকে তাকায়। ইরফানের তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরাকে সবাই চুপ থাকতে দেখে বুঝলো নুসরত ঠিকই ধরেছে। সবাই একটু অবাক হয়ে ইরফানের বোন ভেবে নেয়। তবে মায়েরা ইরফানের আত্মীয় হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক তো নুসরতের কাছে লাগছে যে সে যে এই স্যারের নামে একটু একটু বদনাম করে ফেলছে মায়ের কাছে। কাঁদো কাঁদো মুখ করে মায়েরা কানের কাছে গিয়ে আবার ফিসফিস করে বলে, তোমার ভাই নাম্বার ওয়ান ভালো মাইরা। এখন ভাই শাহেদ তো রীতিমতো ঘামছে। এই ডিপ জলের বোনের দিকে তাকিয়েছিল। তাহা জানলে তো তাকে স্যার চিব্বি খাবে। শাহেদ এদের রেখে দ্রুত পায়ে জায়গাটা প্রস্থান করে। একে একে সবাই চলে যায়। মায়েরা ভুরু কুচকে ইরফানের দিকে তাকায়। তাকে কলেজে নিয়ে আসেনি ভাবতে মুখ ফিরে হাঁটতে শুরু করে। উদ্দেশ্য কলেজে যাবে। এই লোকটা এই ভার্সিটির টিচার জানলে তো জীবনে আসতো না। ইরফান মায়েরাকে কিছু বলল না, খুব সুন্দরভাবে মায়েরার পিছু পিছু হাঁটে। মায়েরা বুঝতে পারলো ইরফান তার পিছু পিছু হাঁটছে। মায়েরার পায়ের গতি বাড়ালো, তবে ইরফান পিছিয়ে ফেলতে পারে না। ভার্সিটি থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে যেতে ইরফান মায়েরাকে টেনে তার ভেতরের দিকে রাস্তায় নিয়ে যায়। মায়েরা চেঁচিয়ে উঠতে নিলে ইরফান মায়ের মুখ চেপে ধরে। সেকেন্ড পেরোতে ইরফান মায়ের মুখ থেকে হাত সরিয়ে নেয়। এটা রাস্তা, ফাঁকা হলেও মানুষ আছে। মায়েরা নিজেও আরও চেঁচালো না। ইরফানকে সরিয়ে তার কলেজের দিকে যেতে চায়, কিন্তু ইরফান মায়ের হাত টেনে ধরে শক্ত কণ্ঠ বলে, এখানে এসেছো কেন? মায়েরা বিরক্ত হয়ে বলে, আমার হাত ছাড়ুন, আমি কলেজে যাব। ইরফান কিছু বলল না, হাত ছেড়ে বলে, গো। মায়েরা ইরফানের দিকে তাকালো, হাঁটতে লাগলো। ইরফান মায়েরা পিছু পিছু হাঁটে। ইরফানদের ভার্সিটি থেকে 10 মিনিট হাঁটলে মায়েরাদের কলেজ। মায়েরা কলেজের গেটের ভিতরে ঢুকলে ইরফান সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মায়েরা দ্রুত পা চালায়। এখনও একটু সময় আছে, ফার্স্ট ক্লাস হয়তো এখনও শুরু হয়নি। তাড়াহুড়ো যেতে গিয়ে মায়েরা কারোর সাথে ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে দেয়। সামনে তাকিয়ে দেখলো তার এক ম্যাডাম। জিভে কামড় দিয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি ম্যাডাম। মায়েরা বায়োলজি ক্লাস নেয় এই ম্যাম, অন্তরা নাম তার। এখন তো এই ম্যামের ক্লাস। কোথায় যায় তাহলে? মায়েরা গলা ছেড়ে বলল, ম্যাম আপনার কিছু লাগবে? মায়েরা অন্তরার মুখের দিকে তাকিয়ে রইল, উত্তরে আসে, এই ম্যামকে খুব বেশি বয়স লাগে না, ভালোই ইয়াং লাগে। অন্তরার চোখে মুখে কিছুটা বিরক্তি, দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে, না ক্লাসে যাও। মায়েরা মাথা নিল। কলেজের মাঠ পেরিয়ে ক্লাসরুমে যায়। অন্তরার বাবা গ্রাম থেকে এসেছে, এজন্য মূলত মেয়েটা তার বাবাকে বাসার চাবি দিতে বেরিয়েছিল। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করে, তারপর সামনে তাকিয়ে কলেজের গেটের বাইরে পা রাখতে গিয়েও তার পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় গেটের ডান পাশে দাঁড়ানো ইরফানের দিকে। ইরফান মাথা নিচু করে ফোনে কারোর সাথে কথা বলে ব্যস্ত। অন্তরা গেটের হাতলে শক্ত করে ডান হাত চেপে ধরে, চোখ জোড়া পানিতে টই টই, বিড়বিড় করে, ইরফান।
অন্তরা নিজেকে সামলে নিল, ব্যাগ থেকে একটা মাস্ক বের করে দ্রুত পরে নেয়। এরপর গেটের বাইরে পা রেখে গেটের বাম পাশে গিয়ে দাঁড়ায় অন্তরা। ইরফান এখনো মাথা নিচু করে কারোর সাথে কথা বলছে, বাঁ হাত প্যান্টের পকেটে। অন্তরা কতক্ষণ যে তাকিয়ে রইল ইরফানের দিকে। ইরফান কথা বলতে বলতে একবার কলেজের গেটে তাকায়, মায়েরাকে হেঁটে যেতে দেখলো, চোখ সরাল না। মায়েরার দিকে চেয়ে ফোনে কথা বলল। মায়েরা ক্লাসরুমে ভেতরে চলে যেতে ইরফান সামনে এগোয়। অন্তরা নিশ্চুপ চোখে ইরফানের পানে চেয়ে আছে। ইরফান তাকে পাশ করে সামনের দিকে এগোয়। অন্তরা তাকিয়ে রইল। ইরফান যতক্ষণ না যায় দেখলো মেয়েটা চোখ জোড়া আবারও ঝাপসা হয়ে গেলো। ইরফান আশেপাশে একবারও তাকায়নি। এটা দেখে অন্তরা ঝাপসা চোখে একটু হাসলো, বিড়বিড় করলো, একটু বদলাওনি ইরফান। ভাবনার মাঝে অন্তরার ফোনে কল আসে। মেয়েটা কয়েকবার পলক ঝটকায়, এরপর দ্রুত ব্যাগ থেকে ফোন রিসিভ করে কানে নেয়। ওপাশ থেকে তার বাবা জানায় তিনি অন্তরার বাসার সামনে দাঁড়িয়েছেন। অন্তরা হতাশ নিঃশ্বাস ফেলেন। এখন সে কীভাবে জেগে? সে তো ক্লাসে আছে। বাবাকে একটু অপেক্ষা করতে বলে কল কেটে দেয়। এরপর তার ছোট বোন নুসরাতের কাছে কল করে, কল রিসিভ হয়ে সাথে সাথে নুসরত জানায় তার ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে নুসরতকে তার কলেজের সামনে আসতে বলে সে অন্তরা সে যে কষ্ট করে দিয়ে আসে, সে গুরুত্বপূর্ণ কাজে আটকে গেছে। অন্তরা উপায় না পেয়ে নুসরতকে ভার্সিটির দিকে এগিয়ে যায়। হঠাৎ মাথায় আসলো ইরফান এখানে কেন এসেছে। কথাটা ভাবতে একটা অদ্ভুত লাগলো। আর ভাবলো কাজ থাকতেই পারে, সে তো জানে না। কত বছর হয়ে গেছিল যোগাযোগ নেই। নিজেকে সামনে নিয়ে দ্রুত পা চালায়। ফারা ক্লাস শেষে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে এসে সামনে শুদ্ধকে দেখে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যায়। পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ ফারার সামনে দাঁড়িয়ে যায়। ফারাকে আবারও শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আবার একই কাজ করে। ফারা রেগে তাকে শুদ্ধর দিকে। শুদ্ধ মিশে বলে ক্লাস করে যাবে, এসো। ফারা শক্ত গলা বলে, আমি তোমার ক্লাস করব না, সরে দাঁড়াও। শুদ্ধ ফারার দিকে একটু এগিয়ে এসে বলে, আমার তোমাকে মারাত্মক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ফারা পাখি, কেনাই? হঠাৎ হতমত খেয়ে তাকায় শুদ্ধ দিকে, বিরক্ত হয়ে বলে, সরে দাঁড়াও, মাইরা এসেছে, ওকে আমাদের ভার্সিটি ঘুরিয়ে দেখো। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ফারা তুমি তো আমার সাথে ভালো কথা বলতে পারো না। তুমি জানো সামিয়া মেয়েটা ভীষণ ভালো, ওর ব্যবহার কত অমায়িক। ফারা অবাক হয়ে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ মোটেও মজা করছে না। শুদ্ধ আবারও মৃদু হেসে বলে, স্বামীর মতো মেয়েকে যে কেউ পছন্দ করবে, কিন্তু ফারা মৃদু হেসে বলে, বুঝেছি শুদ্ধ ভাইয়া, তোমার জন্য শুভকামনা। তোমার হবু বউ এত ভালো, তোমাকে আর দুঃখ ছুঁতে পারবে না। ফারার মুখে ভাইয়া ডাক শুনে শুদ্ধ বিরক্ত হয়। ফারা হাত টেনে বলে, ফারা আমি যা বলি সবসময় তার উল্টো আমাকে বুঝতে হয়। কথাটা বলে আকাশপানে তাকিয়ে ফারার হাত ছেড়ে দেয়। ফারার চোখের পানি টইটম্ব, মাথা নিচু। শুদ্ধ কিছু বলার আগে ফারা মাথা নিচু করে নীরবে ক্লাসরুমে গেল। শুদ্ধ একটা হাসলো, অতঃপর সেও ক্লাসরুমে প্রবেশ করে। ফারা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। শুদ্ধ ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে ফারার দিকে তাকায়। মেয়েটা একবার মাথা তুলে তাকাও নেই। শুদ্ধ কথা বলতে গিয়েও ফারার পাশে দাঁড়ায়। ফারার খাতায় নজর করলে দেখলো ফারা পুরো খাতা লিখে ভরেছে, শুদ্ধ ভাই তুমি আমার। শুদ্ধ এটা দেখে না হেসে পারল না, তবে শব্দ করে হাসলো না। শব্দহীন হেসে সামনে চলে যায়। ক্লাস শেষে ফারা ক্লাসরুম থেকে বেরোলে শুদ্ধ আবারও তার সামনে দাঁড়ালে মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বললো, আমার রুমে এসো। ফারা মাথা নিচু করলো, মায়েরা ওয়েট করছে আমার জন্য। শুদ্ধ ফারার পিছনে দাঁড়িয়ে বলে, ইরফান গিয়েছিল মায়ের কাছে, তুমি এসব চিন্তা ঝেড়ে আমার রুমে এসো। সামিয়া একবার ডাকলেই চলে আসে। ফারা পিছু ফিরে তাকায় শুদ্ধর দিকে, চোখ জোড়া পানি চিকচিক করছে। শুদ্ধ হেসে আফসোস করে বলে, বেশি ভালোবাসা রাখার পাত্র অর্ডার করতে হবে মনে হচ্ছে, আমি তো রাখার জায়গা পাচ্ছি না। ফারা এবারও কিছু বলল না, মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলল, তুমি জানো তো আমি কেমন, তবু এই মিথ্যে কথাগুলো শুনে কান্না করো কেন? ফারা হঠাৎ শব্দ করে হেসে ফেললে। নিজেকে সামলে বলে, দেখবে? শুধু ভুরু কুচকে বলে, কি? ফারা আশেপাশে খেয়াল করে দেখলো শাহেদ হেঁটে এদিকে আসে। ফারা শুদ্ধের সামনে থেকে সরে গিয়ে হাত উঁচিয়ে ডেকে বলে, এই শাহেদ, তোকে না মারাত্মক হ্যান্ডসাম লাগছে। ফারার ডাকে শাহেদ ফোন থেকে চোখ তুলে তাকায়। ভুরু কুচকে এগিয়ে এসে বলে, তোরে কোন ভূতে ধরেছে? ফারা হেসে বলল, তুই আসলে সুন্দর, এটা অস্বীকার করবি? আমার যদি তোর মতো একটা জামাই থাকতো, হাউ সুন্দর হতো বল। শায়দ বিরক্তির চোখে চেয়ে আছে ফারার দিকে। সে সুন্দর, মেয়েরা এক দেখায় পছন্দ করবে, এটা অস্বীকার করার মতো নয়। কিন্তু এই ছেমড়ি তারা এইসব গান শোনায় কেন?
পিছন থেকে শুদ্ধ রেগে বলে, তুই এই ভার্সিটির সবচেয়ে বিশ্রী ছেলে, রাইট? শায়দ ফারার থেকে একটু পিছনে শুদ্ধকে দেখে থতমতকে একটা সালাম দেয়। শায়দ ঢোক গেলে বলে, স্যার আসছি। কথাটা বলে যেন পালালো। জি, পালা। ফ্রেন্ডের ফিয়ন্সি স্যার হলো বহুত প্যারা। শুধু পেছন থেকে দাঁতে দাঁত চেপে বলে, তোর মতো জামাই চাই ফারার পাখি। ফারা হাসলো। শুদ্ধ কোনো উত্তর না দিয়ে হুট করে দৌড় দিল, সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একবার পিছু ফিরে বলে, মানুষ কারণ ছাড়াই রেগে যায়, কি একটা অবস্থা। শুদ্ধ গম্ভীর চোখে ফাড়ার দিকে চেয়ে দেখলো, কি সুন্দর ফুরফুরে মেজাজ গরম করে দিয়ে চলে গেল তার বউটা। অন্তরা ভার্সিটি ব্যাঙ্গে এসে দাঁড়িয়েছে, বারবার নুসরতকে কল করছে, তার কোনো খবর নেই। মেজাজটা খারাপ। এই মেয়ে কোথায়? তাকে আসতে বলে এখন উধাও হয়ে গেছে। একের পর এক কল করতেই থাকে নুসরতকে। তার ক্লাস টাইম চলে যাচ্ছে। হঠাৎ কিছুটা দূরে ইরফানকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান এখানে কেন? মুখের মাস্ক তো ফেলে দিয়েছে। কি করবে ভেবে না পেয়ে দ্রুত উল্টো ঘুরে হাঁটতে লাগলো। কিছুতে যেতে শুদ্ধর গলা পায়, তুমি না অন্তরা? অন্তরা পা থেমে যায় কিছু সময়ের জন্য, কিন্তু একেবারে থেমে যায় না। আবারও দ্রুত পা চালায়। শুদ্ধ ভুরু কুচকে অন্তরার পিছে পিছে আসতে বলে, এই অন্তরা। বলতে বলতে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরা শুদ্ধকে দেখে দাঁড়িয়ে পায়। শুদ্ধ ভুরু কুচকে বলে, পালাচ্ছিলি কেন? অন্তরা শুদ্ধর দিকে চেয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, একটা কফি শপে বসে কথা বলবো পরে, এখন যাই, দেখি সরো। শুদ্ধ ভুরু কুচকে অন্তরাকে আটকাতে বলে, আরে কি পালাই পালি করছিস? অনেকদিন পর দেখা, কিন্তু এখানে কেন? অন্তরা অসন্তর্পণে বলে, কাজ ছিল, যেতে দেয়। ইরফান এখানে কেন? শুধু চোখ ছোট করে তাকায় অন্তরার দিকে। ইরফানকে দেখে পালাচ্ছিস? এবার বুঝলো কাহিনী। হেসে বলল, এই ভার্সিটির টিচার মোনা, কিন্তু তুই ইরফানকে দেখে পালাচ্ছিস কেন? তোদের ব্যাপার স্যাপার বুঝি না বাপ। কথাটা বলে সামনে তাকাতে ইরফানকে খুঁজলো, না পেয়ে হতাশ হলো। অফিস রুমে চলে গিয়েছে হয়তো, কিন্তু তা থেকেই ইরফান ডাকতেই তো ইরফান লাগছে না, সাথে তার মুখও আছে। অতঃপর মিটমিট করে হাত উঁচিয়ে রেখে, এই ইরফান শোন, দেখ অন্তরা মামুনি পা রেখেছে আমাদের ভার্সিটিতে। অন্তরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত শুদ্ধকে পাশ কাটিয়ে শুদ্ধর পিছনে লুকিয়ে শুদ্ধর পিঠে শার্ট খামচে রেখে বলে, থাপ্পড় খাবি, ওকে ডাকিস না। শুদ্ধ স্যাদ করে ওঠে, এই সর, আমাকে ধরিস না, করছেটা কি? আয় আয়। তার না হওয়া বউটা এমনিতে শুধু কাঁদে, এক তাকে এক মেয়ে ধরে এভাবে টানছে, তাহলে তো হলো। সাজিদ আর নুসরত এদিকে আসছিল। নুসরত কান্নার ভান করে বলেছিল, মায়েরা ভাইয়ার নামে বদনাম করে ফেলেছি, এখন ইরফান স্যার আমাকে কি করবে দোস্ত? সাজিদ বিরক্ত হয়ে বলল, মাইয়া মানুষের ঢং দেখলে গা পিত্তি জ্বলে, বালের মাইয়ারা সব। সাজিদ কথাটা শুদ্ধর কানে যায়। আশেপাশে চোখ বুলে বলে, আরে আমার চমচ ভাই পাইছি, মনের কথা বলে দিল, আয় ভাই বুকে আয়। শুদ্ধর কথায় সাজিদ আর নুসরত দুজনে তাকায়। শুদ্ধ সাজিদকে দেখে থতমত খেয়ে যায়। ভার্সিটি স্টুডেন্টের কাছে এসে মোটেও এত ফিরি না। সাজিদ নুসরত দুজনে একটু অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে। সাজিদ নুসরত এগিয়ে এসে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ মুখাভাবে স্বাভাবিক করে খুব ভদ্রভাবে সালামের উত্তর দেয়। পেছন থেকে ফাড়া এগিয়ে এসে শুদ্ধর পেছনে অন্তরাকে দেখে অবাক হয়, তবে এত না ভেবে মৃদু হেসে বলে, আপু কেমন আছো? অন্তরা শুদ্ধর আড়ালে দাঁড়িয়েছিল। শুদ্ধর শার্ট থেকে হাত অনেক আগেই সরিয়ে নিয়েছে। এই বেয়াদব যা, এমনি এমনি কাহিনী করবি? ফাড়ার ডাকে অন্তরা পাশ ফিরে বলে, এই ভালো, তুই কেমন আছিস? শুদ্ধ উল্টো ঘুরে চোখ ছোট ছোট করে একবার অন্তরের দিকে তাকায়, আর একবার ফাড়ার দিকে তাকায়। সাজিদ আর নুসরত যেতে গিয়েও থেমে যায় অন্তরার গলা পেয়ে। তারা অন্তরাকে খুঁজছিল। ফাড়া পাশে এসে দাঁড়ায় দুজনে। শুদ্ধ চিন্তিত কণ্ঠে অন্তরা আর ফাড়ার উদ্দেশ্যে বলে, তোরা একে অপরকে চিনিস? অন্তরা উত্তর দেয়, নুসরত আমার ছোট বোন, আর নুসরতের সব ফ্রেন্ড আমার ছোট ভাই বোন। কথাটা বলে শুদ্ধর আড়াল থেকে দেখার চেষ্টা করলো ইরফান আছে কিনা। শুদ্ধ বুঝলো এদের সম্পর্ক। অন্তরাকে উকি মারতে দেখে হেসে বলল, আরে ইরফান নাই, তখন এমনি বললাম। আমার কথা বিলিভ করিস দেখে ভালো লাগলো। আজকাল সবাই ভিলেন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার একটা সঙ্গী পেলাম। ফারা প্রশ্নবোধক চোখে তাকায় শুদ্ধর দিকে। অন্তরের সাথে শুদ্ধর কি কানেকশন? কথা শুনে মনে হচ্ছে তারা অনেক পরিচিত। অন্তর স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর দিকে কর্মর দৃষ্টিতে মেজাজ দেখে বলে, কুকুরের লেজ আসলে সোজা হয় না, সেটা তোমাকে উপলব্ধি করলাম। শুদ্ধ থতমত খেয়েছে।
তার স্টুডেন্টের সামনে তার ইজ্জত খেয়ে দিবে নাকি? অন্তরের দিকে তাকে সিরিয়াস গেল, অন্তর চল যাই। অন্তর ভুরু কুচকে কোথায় কোথায়? তোর চোখে ছানি কাটাতে। আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? আমার মায়ের চোখে ছানি পড়ছে, টাকা নিয়ে চিন্তা করিস না, আমি সব খরচ দেব। আয় আয়, লেট করিস না। অন্তর বিরক্ত হয়ে বলল, আমার চোখে ছানি পড়ছে, তুই যা তো। শুধু গা হাত ছাড়া দিয়ে বলল, আরে পাগলি, শিকার করতে পছন্দ করে না তারা পাগল, তুই আয়। জলজান্ত কিউট একটা ছেলেকে তুই কুকুর দেখছিস না? মারাত্মক অধঃপতন হয়েছে তোর চোখে, আমি সহ্য করতে পারছি না, আয়। শুদ্ধর কথায় নুসরত হাসে। ফারা সাজি শব্দ করে হেসে ফেলল। অন্তর কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ পাত্তা দিল না, মিটমিট করে হাসে। ফারার দিকে এগিয়ে অন্তরকে দেখে বলে, ফারা, এটা তোমার 2 নম্বর শাশুড়ি। ফারা কৌতূহল চোখে অন্তরার দিকে তাকালো। অন্তরা ভুরু কুচকে শুদ্ধর দিকে তাকিয়ে প্রশ্ন করে, ফারা তোর কে হয়? শুদ্ধ ফারার দিকে তাকিয়ে হেসে বলে, আমার বাড়ির কাজের লোক। সুন্দর না? ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। অন্তর বিরক্ত হলো। একে তো দুঃখে জিজ্ঞাসা করলো। নুসরত আর সাজিদ একটু অবাক হলো, শুদ্ধকে এই রূপে দেখা হয়নি। দুজনে ফারার মুখের দিকে তাকায়। সাজিদ মনে হচ্ছে ফারার অবস্থা দেখে। নুসরত মিটমিটি করে হেসে ফারার কানে কিছু বলে, শুদ্ধ স্যারের রুচি তো সেই লেভেল, ভার্সিটির মেয়েকে কাজের মেয়ে হিসেবে পরিচয় রেখেছে। ফারা রেগে তাকায় নুসরতের দিকে। নুসরত মেকি হেসে অন্তরার পাশে এসে দাঁড়ায়। আপু, চাবি দাও। অন্তরা নুসরতের কান টেনে ধরে রেগে বলে, কতগুলো কল করছি দেখতো। নুসরত অসহায় চোখে তাকায়। শুদ্ধর দিকে তাকালে দেখলো ভুরু কুচকে চেয়ে আছে তাদের দু বোনের দিকে। নুসরত ইনোসেন্ট ফ্রেশ করে বলল, ফোন সাইলেন্ট ছিল, কান ছাড়া আপু। অন্তরা নুসরতের কান ছেড়ে নুসরতের হাতে ঘরের চাবি দিয়ে বলে, বাবা ওয়েট করছে, দ্রুত বাড়ি যা। সাজিদের দিকে তাকিয়ে বলে, সাজিদ, ওকে একটু নামিয়ে দিয়ে আয় ভাই, আমার টাইম নেই। সাজিদ মাথা নেড়ে বলে, যাচ্ছে আপু। এরপর অন্তরা ফাড়ার দিকে তাকিয়ে বলে, একদিন আমাদের বাড়িতে আসবি, এখন আমি যাচ্ছি, টাইম নেই। ফারা অন্তরার হাত ধরে শুদ্ধকে দেখে বলে, আপু, উনি তোমার কে হয়? অন্তরা শুদ্ধর দিকে তাকিয়ে হেসে বলে, আরে ও আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড। কিন্তু ওই বাদরটা তোর কে হয়? ফারা অন্তরার মুখে বাদর শুনে একটু হাসলো। সাজিদের অন্তরা সূর্যর দিকে তাকালো। কথার ধরনে বুঝছিল অন্তরা শুদ্ধর বন্ধু। শুদ্ধ খুব বিব্রত হলো। এই বেয়াদব মহিলা স্টুডেন্টের সামনে তার ইজ্জত খেয়ে নিচ্ছে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে অন্তরার উদ্দেশ্যে বলল, ফারা ফাইজের বোন গর্ধব। অন্তরা শুদ্ধর কথা শুনে অবাক হয়, তাকায় ফারার দিকে। মাথায় হাত দিয়ে বলে, ফারা তো সেই কবে থেকে চিনি, তুই ফাইজের বোন আমাকে বলবি না? ফারা বোকা চোখে তাকালো। তার ভাইয়ের ফ্রেন্ড অন্তরা আপু। শুদ্ধ আড়ালে গিয়ে ইরফানকে কল দিয়ে বাইরে আসতে বলে। অন্তরা নুসরাত আর সাজিদকে পাঠিয়ে ফারার থেকে বিদায় নিয়ে দ্রুত ভার্সিটি থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। শুদ্ধ পেছন থেকে বলে, অন্তরা দাঁড়া, ইরফান আসছে। অন্তরা দাঁড়ালো না, পায়ের গতি আরও বাড়ালো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, আরে ইরফান, মন খারাপ করবে না, দেখা করে যা। অন্তরা বিড়বিড় করে করুক, তাতে আমার কি। ফারা একবার শুদ্ধকে দেখলো আর একবার অন্তরকে। কিছুক্ষণের মধ্যে ইরফান এসে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন। শুদ্ধ হতাশ হয়ে বলে, চলে গেল, লেট করে ফেলছিল। অন্তরা ভুরু কুচকে বলে, ইরফান ভুরু কুচকে বলে, কে? শুদ্ধ চরম খারাপের ভান করে বলে, তোর জান প্রাণ অন্তরা। ইরফান বিরক্ত চোখে তাকালো শুদ্ধের পানে। এরপর দ্রুত চোখ ঘুরে আশেপাশে তাকিয়ে গম্ভীর গলা বলে, হেয়ার। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে না পেয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, থাপ্পড় খাবি? ফান করার লিমিট রাখতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটমিট হেসে বলে, দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে বুঝে আফসোস। অন্তরা কিন্তু বিয়ে করেনি এখনো, আফসোস করিস না। ইরফান বিরক্ত হলো, তার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজলো অন্তরাকে। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে আবারও মিটমিট করে, আহারে ভালোবাসা, মায়ের এটা যে কি হবে। দেখি মায়ের জন্য ছেলে খুঁজতে হবে। এরপর চুলের পাশে হাত চালিয়ে হাসতে হাসতে বলে, তুই কি ছেলে পছন্দ করে দিবি? দিতেই পারিস, হাজার হোক তোর নাম বউ। ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে বলে, আর একটা ফালতু কথা উচ্চারণ করলে থাপ্পড় খাবি বেয়াদব। তীব্র বিরক্তিতে শুদ্ধকে ছেড়ে উল্টো ঘুরে অফিস রুমের দিকে গটগট পায়ে চলে যায়। ফারা অবাক হয়ে তাকে দেখে সব তার মাথার উপরে গেল। অন্তরা আপু ইরফান ভাইদের সাথে কথা বললো না কেন? আবার শুদ্ধের কথাগুলো কেমন যেন ঠেকালো। যদি শুদ্ধ মজা করে তবুও ফারার কেমন যেন লাগলো। সবচেয়ে বড় কথা, অন্তরা আপু বিয়ে করেনি, এখনও তার বয়স 26+। এটা নিয়ে নুসরত মাঝে মাঝে বলে, অন্তরা আপু বাবার সাথে এটা নিয়ে মাঝে মাঝে ঝামেলা লেগে থাকে। তবে কি ইরফান ভাইয়ের কারণ?
শুদ্ধর দিকে তাকিয়ে দেখলো শুদ্ধ হাসছে। ফারা চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, অন্তরা আপু আর ইরফান ভাইয়ের মাঝে কি কিছু ছিল শুদ্ধ ভাই? শুদ্ধ ফারার দিকে তাকালো। ফারার কৌতূহল মুখ দেখে আবারও হেসে ফেলল। অতঃপর হেয়ালি করে বলল, মারাত্মক কিছু ছিল ফারা, সেসব বলে শেষ করা যাবে না। ফারা অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধর হেয়ালি পড়ায় বিরক্ত। এই লোক জীবনে সিরিয়াস হবে না। অন্তরা আপু এখনো বিয়ে করেনি, এটা নিয়ে আঙ্কেলের সাথে অনেক ঝামেলা। ইরফান ভাই কি কারণ? শুদ্ধ ভুরু কুচকে তাকালো ফারার দিকে। অতঃপর বলল, অন্তরার সাথে তোমার কবে থেকে পরিচয়? নুসরতের সাথে পরিচয় হয়েছিল তখন থেকে অন্তরা আপুকে চিনি। আপু খুব ভালো মনের মানুষ। শুদ্ধ মৃদু হাসলো। অতঃপর টপিক ঘিরে বলল, তোমার আর ক্লাস আছে? ফারা ভুরু কুচকে বলল, ক্লাস আছে। তুমি টপিক চেঞ্জ করছো কেন? কেন? অন্তরা আপু ইরফান ভাইকে ভালোবাসে তাই না? শুদ্ধ মৃদু শুনল, হুম। এরপর হাত ঘুরতে একবার সময় দেখে বলে, আমার ক্লাস আছে, তুমি ক্লাসে যাও। কথাটা বলে এগিয়ে যেতে নিলে ফারাদ দ্রুত শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, অর্ধেক বলে যাচ্ছ ইরফান ভাই ওর অন্তরা আপুকে ভালোবাসে? শুদ্ধ হেসে বলে, মারাত্মক। ফারার মাথাটা ঘুরে। শুদ্ধ কী বলছে কিছুই বুঝতে পারে না। অবাক হয়ে বলে, তাহলে তারা আলাদা কেন? আর মায়েরা কী হবে? শুদ্ধ হেসে বলে, তুমি আর আমি মিলে মায়েরার জন্য পাত্র খুঁজবো, যাবে আমার সাথে? ফারা গোল গোল লাগে, বিস্ময় লাগে। আসলে ইরফান ভাই আর অন্তরা আপু একে অপরকে ভালোবাসে। শুদ্ধ ফারার পাশ কাটিয়ে যেতে যেতে বলে, পাশে পাশে আমি এটা তো ভালোবাসি অন্তরকে, বাট ধরনটা জাস্ট ডিভাইন। কথাটা বলে শুদ্ধ পিছিয়ে যায় ফারার সামনে দাঁড়িয়ে। সিরিয়াস কণ্ঠে বলে, তবে মুখ দিয়ে হাসি বলে, তোমার কোশ্চেন অনেক ফান ছিল ফারা। ইরফান কাউকে ভালোবাসার মতো মানুষ নয়, বুঝলে? আমার অন্তরার জন্য ভীষণ আফসোস হয়। ও বেচারি এক পাথরকে ভালোবেসে নিজের লাইফ নষ্ট করছে। একটু থেমে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। এরপর ফারার দিকে তাকিয়ে গম্ভীর সিরিয়াস হয়ে বলে, তুমি জানো ফারা, মায়েরা ইরফানকে মাঝে মাঝে হার্টলেস বলে। আমি হেসে উড়ে দিই, বাট আমার নিজেরই ওকে হার্টলেস লাগে। মায়ের প্রতি ওর যে পজিটিভনেস দেখছি, ফার্স্ট ফার্স্ট এটাতে ভীষণ অবাক হতাম, বাট এখনও মাইরা রিলেটেড 90% কাজগুলোতে একদম বিলুপ্ত থাকে, যেন মাইরা ওর কেউ নেয়। একটু থেমে হতাশ কণ্ঠে বলে, শালা মাঝে মাঝে তো ইচ্ছে করে ওর হাট খুলে আমার হাত থেকে একটু ভালোবাসা ওকে ধার দেই। ফারা শুদ্ধর কথাগুলো মন দিয়ে শুনল, তবে লাস্ট কথাটা হেসে ফেলল। শুদ্ধ ফারার দিকে তাকে মৃদু হেসে বলল, আমি কিন্তু আমার ফাড়া পাখিকে মারাত্মক ভালোবাসি। ফারা শুদ্ধর চোখ সরিয়ে মাথা নিচু করে নেয়। শুদ্ধ আর কিছু বলল না। ক্লাসের দিকে যেতে যেতে বলল, ক্লাস শেষে ওয়েট করবে। ফারা তাকিয়ে রইল শুদ্ধর পানে, ঠোঁটের কোণে হাসি। মায়েরা কলেজ শেষে কলেজের গেটের সামনে দাঁড়িয়েছে। চারদিকে অনেক ভিড়। মেয়েটা চোখে মুখে ক্লান্তি বিরক্ত এক করে দাঁড়িয়েছে। ভিড় কমলে রাস্তায় নামবে। হঠাৎ কারো ধাক্কা খেয়ে মায়েরা ভিড়ের মাঝে উবুড় হয়ে পড়ে যায়। ডান হাতের কবজিতে বেকায়দায় লাগছে। কয়েকজন মেয়ে মায়েরাকে ধরে দাঁড় করলো। মায়েরা ঠিকমতো দাঁড়াতে পারছে না, মনে হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে। অন্তরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল, এদিকটা ভিড় থেকে এগিয়ে এসে মায়েরাকে চোখ মুখ কুঁচকে কোনো রকমে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। কলেজের আগে মেয়েটার সাথে তার ধাক্কা লেগেছে, বোরকা হিজাব মাটিতে লেগে আছে, ঠিক করে দাঁড়াতে পারছে না। অন্তরা খারাপ লাগে, এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কী হয়েছে এখানে? কয়েকজন মেয়ে অন্তরাকে বলল, মায়েরা পড়ে গেছে। অন্তরা মায়েরার মাথায় হাত দিয়ে বলল, বেশি ব্যথা পেয়েছো নাকি? মায়েরা অন্তরার দিকে চোখ তুলে তাকায়, চোখের কোণে পানি। ব্যথায় চোখের পানি জমছে। অন্তরা বুঝলো মেয়েটা ভালোই ব্যথা পেয়েছে। অতঃপর বলে, তোমার বাসা কোথায়? মায়েরা মিনমিন করে তার বাসার ঠিকানা বলে। অন্তরা আশেপাশে তাকিয়ে বলল, তোমার বাড়িতে কেউ নিতে আসে নাকি তুমি একাই যাও? মায়েরা এবারে ছোট্ট করে উত্তর দেয়, নিতে আসে, কিন্তু আজ এখনো আসেনি। অন্তরা কি বুঝলো? এভাবে মেয়েটাকে রেখে যেতে মন সায় দিচ্ছে না। যে বাড়ির ঠিকানা বলল সেটা তো মোটামুটি অনেক দূরে। তার বাড়ির কাছে তাদের কলেজে আরও দুটো মেয়েকে সহ নিয়ে মায়েরাকে ধরে ধরে তার গাড়িতে বসায়। মায়েরা অবাক হয় অন্তরের ব্যাপারে। অপরিচিত মেয়েকে এভাবে কোনো স্টুডেন্টকে কোন ম্যাডাম হেল্প করে? মায়েরার দৃষ্টিতে অন্তরা মৃদু হেসে বলে, আপাতত আমার বাড়ি গিয়ে রেস্ট নিও। আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। ওখানে গিয়ে তোমার বাড়ির কাউকে ফোন করলে তোমাকে নিয়ে যাবে। তারা হয়তো কোনো কাজে আটকে দিছে। মায়েরা ভীষণ অবাক হয়। অন্তরা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মায়েরা মেয়েটাকে অন্তরা চিনে নিয়েছে। কিছু স্টুডেন্টকে ক্লাসে নোটিশ করে যেমন অন্তরা মায়েরাকে সেভাবে নোটিশ করছে। দুটো কারণে মায়েরা অন্তরা চোখে পড়েছে মায়েরাকে। একটা, এই মেয়েটা প্রচুর কথা বলে। বেশ কয়েকদিন মেয়েটা পরিচিত মুখর হয়ে গেছে।
প্রচুর কথা বলার জন্য মায়েরাকে সবসময় 90% পড়া ধরতো অন্তরা। মজার ব্যাপার হলো এই মেয়ে সব উত্তর ঠিকঠাক দিত। অন্তরা ভালো লেগেছে, মায়েরা ভালো স্টুডেন্ট। আরেকটা কথা ভালো লাগার, মায়েরা মেয়েটা একদম তার ছোট বোন নুসরতের মতো ভীষণ চঞ্চল। মায়েরা অন্তরার কাজে সহজ হলো, বুঝলো তার ম্যাম খুব ভালো। অতঃপর বলে, ম্যাম আপনার নাম কি? অন্তরা আর চোখে মায়েরার দিকে তাকিয়ে বলে, অন্তরা। বললে কিভাবে তুমি? মায়েরা একটু ভেবে বলে, ম্যাম আমার মনে হয় আমাকে কেউ ধাক্কা দিয়েছে। অন্তরা হেসে বলল, তোমার শরীরে তো কিছুই নেই, তোমাকে ধাক্কা দিতে হবে না। মায়েরা বিব্রত বোধ করলো। অন্তরা গাড়ি স্ট্যান্ডিং ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করলো, তোমাকে কে নিতে আসছে? বাবা আসে। আজ হয়তো কাজে আটকে গেছে। অন্তরা কিছু বলল না। ইরফান রাত 8টায় ফিরেছে, কলেজ শেষ করে অফিসে গিয়েছিল। তারেক নওয়াজ ইরফানকে দেখে গম্ভীর হয়ে গম্ভীর গলে বলে, মায়েরা কোথায়? ইরফান পা থেমে যায়, ভুরু কুচকে তাকায় বাবার দিকে। তারেক নওয়াজ দুপুরের পর ইরফানের নাম্বারে মেসেজ দিয়ে বলেছিল সে কাজে ব্যস্ত। ইরফান যেন আজকে মায়েরাকে নিয়ে আসে। ভেবেছিল ইরফান মায়েরাকে ঠিকই আনবে, কিন্তু সে বাড়ি ফিরে হতাশ। ইরফান মায়েরাকে আনেনি। রাত 8টা বাজতে চলল, অথচ মায়েরার কোনো খোঁজ নেই। টেনশনে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ইরফান গম্ভীর করে বলে, আমাকে আক্স করছো কেন? তারেক নওয়াজ বলে, ফোন চেক করেনি নাকি জেদ করে আনতে যাননি? ইরফান বুঝতে পারছে না, প্রশ্ন তো চোখে বলল, ও কোথায়? তারেক নওয়াজ বলল, নেই বললেও ও আমার মেয়ে। আমার মেয়ে হলে সে হিসাবে তো তোমার একটা দায়িত্ব থাকে, সব ভুলে খেয়েছো? একটু থেমে বলো, ও তো তোমার বোঝা, তাই আনতে যাওনি, তাই না? ভালো করেছো। কলেজ থেকে এখনও ফেরেনি, রাত 8টা বাজে। মেয়েটা কোথায় আছে কে জানে। আমার বন্ধুরা আমানতের এই হাল হলে আমার কাছে এসো। ইরফান তার বাবার দিকে তাকিয়ে বিস্ময় দৃষ্টিতে তাকায়, ঢোক গিলে বেশ কয়েকবার। এরপর কোনো দিকে না তাকিয়ে সেভাবে দ্রুত পায়ে বেরিয়ে যায়। ইরফান দ্রুত পায়ে বেরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। বারবার ঢোক গিলছে, চোখ জোড়ায় অসত্য। সে যে বিকাল থেকে একবারও ফোন খুলে দেখেনি। একবার ফোন করলে চেক করলে জানতে পারতো বাবা মায়েরাকে আনবে না। কথাটা ভাবতে রাগে চলন্ত গাড়ির স্টিয়ারিংকে থাপ্পড় মানে। আশেপাশে চোখ বুলিয়ে মায়েরাকে খোঁজে, গাড়ির স্পিড বাড়ে। প্রায় অর্ধেক সময় মায়েরার কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। রাস্তা ফাঁকা। ইরফান দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়, কলেজ গেটের সামনে গিয়ে দাঁড়ায়। কেউ নেই। ইরফান ফাঁকা কলেজের মাঠটার দিকে কেমন শূন্য চোখে তাকিয়েছে, চোখ দুটো অসম্ভব লাল। দ্রুত পায়ে এগিয়ে গেল কলেজের গেটের সামনে। এখানে কি করে থাকবে? এতক্ষণ কেউ এখানে বসে থাকে? ইরফান ঢোক গেল। এক ধ্যানে কিছুক্ষণ সেই অন্ধকারচ্ছন্ন মাঠটার দিকে চেয়ে রইল। সেখান থেকে আজ সকাল সকাল মায়েরা হেঁটে যাচ্ছিল ধীর পায়ে। ইরফান হঠাৎ কেমন করে যেন বলে উঠল, বাড ফ্লাওয়ার। ইরফানের ভয় ছিল খুবই ক্ষীণ, চোখ দুটো অসম্ভব লাল। হঠাৎ রাগে কলেজের গেট থেকে লাথি বসায়। আশেপাশে চোখ বুলিয়ে খুঁজে মায়েরাকে। রাস্তায় একেবারে মানুষ নেই এমন নয়, টুকটাক লোকজনের যাতায়াত। একজন এগিয়ে আসে। তিনি ইরফানকে কলেজের গেটে লাথি দিতে দিতে মূলত এগিয়ে আসেন। ইরফান গাড়িতে ওঠার জন্য এগিয়ে যায়। লোকটি ইরফানকে দেখলো, দেখেই তো ভদ্রলোকে আচরণ কেন কেমন পাগলদের মতো লাগলো। পিছু রেখে বলে, এই ভাই কোনো প্রবলেম? ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়, এগিয়ে এসে শান্ত করে বলে, ও কোথায়? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, বিব্রত বোধ করে বলে, কে? ইরফান হঠাৎ লোকটির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর করে বলে, বাসা কোথায়? লোকটি থতমত খেয়ে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ইরফানকে স্পষ্ট দেখা না গেল মোটামুটি মুখাব বুঝতে পারল ইরফানের মুখাব। ইরফান লোকটিকে চুপ থাকতে দেখে লোকটির কলার চেপে ধরে দাঁতে দাঁতে বলে, আনসার মি ড্যাম ইট। লোকটি ইরফানের ভারী গলায় ভীষণ ভয় পায়। যেভাবে জেরা করছে মনে হচ্ছে সন্ত্রাস নয়তো আইনি লোক। লোকটি ভীত সরে আঙ্গুল দিয়ে দেখানো দুটো বাসা আর পরে তার বাসা। ইরফান লোকটিকে ধাক্কা দিয়ে বলে, যদি ওকে না পাই আজকে তোর শেষ রাত। কথার বলে গটগট পায়ে তার গাড়িতে উঠে পড়ে। লোকটি যেমন অদ্ভুতভাবে তাকিয়ে দেখলো ইরফানকে, তেমনই ভয় পেল। আজ শেষ রাত মানে? বাসায় যাওয়া প্রয়োজন। হাতে সিগারেট ছুঁড়ে ফেলে এক প্রকার দৌড় লাগলো। বাসার গেটে আজ 10টা তালা। দরকার পড়লে খাটের নিচে গিয়ে থাকবে, কোনো সন্ত্রাসকে জায়গা দিবে না সে তার বাড়িতে। কলেজে মায়েরা ফোন নিয়ে যায় না, তার এটাই মায়েরা সবচেয়ে বড় প্রবলেম। ফোন না আনার কারণে কাউকে কল দিতে পারেনি। সবার নাম্বার ফোনে সেভ, কারো নাম্বার তো মুখস্থ নেই। এই কারণে কাউকে কল করে জানাতে পারেনি সে তার এক ম্যাডামের বাসায় এসেছে, বাবা এসে নিয়ে যাবে। অন্তরা ম্যাম নিজেই রেখে আসতো, কিন্তু
তার কি যেন কাজ পড়ে গেছিল, তাকে বাসায় রেখে দ্রুত বেরিয়ে যায়। মায়রাকে বলে গেছে উনি এসে মায়রাকে মায়রার বাড়িতে রেখে আসবেন। মায়রার বাড়ি এখান থেকে বেশ দূরে, তাই অন্তরা তার কাজ ফেলে মায়রাকে পৌঁছে দিতে পারেনি। তার কাজ শেষ করে মায়রাকে পৌঁছে দিবে বলে বেরিয়েছিল। মায়রা আশেপাশে তাকালো, বাড়ির বাড়িতে তেমন কাউকে দেখলো না। একজন আধবয়স্ক মহিলা, যাকে কাজের মহিলা মনে হলো, আর একজন বয়স্ক লোক একবার বাইরে বেরিয়েছিল। মায়েরা চিন্তা হয়, অনেক রাত হয়েছে তো, আর কখন বাড়ি যাবে। বাবা টেনশন করছে নিশ্চয়, সে জানতে পারছে না। ইরফানের মাথায় আসলে মুখটা মলিন হয়ে যায়। মাথার কোনো প্রশ্ন উকি দেয়, উনি কি তাকে নিয়ে টেনশন করবে? তাকে নিয়ে কি এখন খুব কম ভাবে লোকটা? ভাবনার মাঝে অন্তরা গেস্ট রুমে প্রবেশ করে। মায়েরা অন্তরাকে দেখে ধীরে ধীরে দাঁড়িয়ে অশান্ত করে, ম্যাম আপনি আমাকে রেখে আসতে পারবেন না? অন্তরা বাইরে থেকে এসে চেঞ্জ করে নেয়, মায়েরাকে রেখে এসে একবার চেঞ্জ করবে। মৃদু হেসে বলে, এসো, হাঁটতে পারছো তো এখন? মায়েরা মাথা নেড়ে, জি ম্যাম। অন্তরা মায়েরাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। মায়েরা এগিয়ে গিয়ে রাস্তার একপাশে সাইড করা রাখা গাড়ির পাশে দাঁড়ায়। অন্তরা তার বাসার কাজের মহিলার সাথে টুকটাক কথা বলছে। মহিলা এদিক ওদিক তাকায়, হঠাৎই তার উপর যেন কেউ ঝাঁপিয়ে পড়ে। মায়েরা মৃদু চেঁচিয়ে ওঠে, তার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বডি যত শক্তি ছিল সব ঢেলে দিয়ে যেন মায়েরাকে তার সাথে চেপে ধরার অদম্য চেষ্টা চালায়। মায়েরা দম আটকালো। মেয়েটা এক চুল পরিমাণ নড়তে পারে না। প্রথমে বুঝতে পেলে কয়েক সেকেন্ডে বুঝতে পারছে এটা ইরফান। ইরফানের শরীরে থাকা পারফিউমের স্মেল মায়েরা চিনতে ভুল করবে না, কিন্তু মেয়েটা নড়তে না পেরে ভেতরে ভেতরে হাঁসফাঁস করতে কাপা কণ্ঠে থেমে থেমে বলে, ছাড়ুন। ইরফান বোধ শুনতে পেল না মায়েরার কথা। হাতের বাঁধন আরও শক্ত হলো। মায়েরা মনে মনে হাড়গোড় সব ভেঙে গেছে। হাঁপানো কণ্ঠে বলে, আমায় ছাড়ুন, হায় আল্লাহ। ইরফান থেমে থেমে বলে, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে খুঁজেছি। মায়েরা কেঁপে ওঠে। ইরফানের ভীষণ অদ্ভুত লাগলো। সবচেয়ে বড় কথা, ইরফানের মুখে এরকম কথা আশা করেনি। ইরফান মায়রাকে আরও নিজের দিকে টানলো। মায়েরার মনে হচ্ছে ও কার্টুনের মোটু পাতলুর মতো চ্যাটকা লেগে যাবে। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দু হাতে মায়েরা দুগাল আগলে ধরে মায়েরার মুখের দিকে তাকায়। অশান্ত কণ্ঠে বলে, কোথায় ছিলে তুমি? আর ওকে কেউ কিছু করছে তোমায়? আই এম হেয়ার, টেল মি। ব্যথা পেয়েছো কোথায়? কথাগুলো বলতে বলতে মায়েরা দু হাত উল্টে পাল্টে দেখে। এরপর মায়েরা দুগালে হাত রেখে বিচলিত কণ্ঠে, টেল মি, আর ওকে? মায়েরা ইরফানের দিকে বিস্ময় ভরা চাহনিতে তাকায়। ইরফানের চোখ দুটো দেখে মায়েরা নিজেরই চোখ জ্বলে ওঠে। ইরফানের দু চোখে যেন রক্ত জমাট বেঁধেছে। মায়েরা কিছু বলার আগে ইরফান আবারও দু হাতে মায়েরাকে শক্ত করে তার সাথে জড়িয়ে রেখে মায়েরা বাঘারা হয়ে যায়। অন্তরা তার কাজের মহিলাকে বিদায় দিয়ে তার গাড়ির দিকে এগোয়। কয়েক পা এগোলে তার পা থমকে যায়। ইরফান একদম মুখের উপর রোডের লাইটে তীব্র আলোয় আছড়ে পড়ছে। ফলস্বরূপ ইরফানকে স্পষ্ট দেখতে পেল অন্তরা। ইরফানের চোখ বন্ধ। অন্তরা চোখ নামিয়ে দেখল মায়েরা তার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছে। তার শরীর কাঁপছে। অস্ফুট স্বরে আরও ইরফান। ইরফান চোখ মিলে মায়েরাকে ছাড়াতে নিয়েও ছাড়ল না। দৃষ্টি তার সামনে। ভীষণ পরিচিত ঠেকল মেয়েটাকে। রাস্তার অপর পাশে রেড লাইটের আলোয় অন্তরা দিকে থাকায় ইরফানের অন্তরকে চিনতে একটু কষ্ট হলো না। ভুরু কুঁচকে কয়েক সেকেন্ড অন্তরার পানে চেয়ে থাকে। কপালে বিরক্তির ভাঁজ ফুটে বলে, অন্তরা নিজেকে সামলে নিল। এরপর পালালো না। এগিয়ে এসে বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করলো, ইরফান তুমি এখানে? মায়েরা তোমার কে হয়? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তার ম্যাম ইরফানকে চেনে? ইরফান বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু ইরফান ছাড়ল না মায়েরাকে। ভুরু কুঁচকে অন্তরার দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলল, ইউ আর ভেরি অ্যানোয়িং গার্ল। অন্তরা ইরফানের কথায় অবাক হলো না, বরং মৃদু হাসলো। তবে চোখ দুটো খুব ভালো করে মুছে নিল। তবু বারবার ভিজে যাচ্ছে। অপরাধী চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান চোখে মুখে রাগ ফুটে ওঠে। মায়েরা অন্তরা মায়েরার পিঠের দিকে তাকালো, যেখানে ইরফানের শক্ত একজোড়া হাতের অবস্থা। শুদ্ধ বলেছিল ইরফানের বাচ্চা মেয়ের সাথে বিয়েছে, সেটা ইরফানের ইচ্ছের বিরুদ্ধে। সেটা কি তবে মায়েরা, নাকি মায়েরা ইরফানের কোনো বোন? কিন্তু বোনকে কেউ এভাবে জড়িয়ে ধরে? ইরফান তো বউকে জড়িয়ে ধরার মানুষ না। সবচেয়ে বড় কথা হলো মায়ের মতো মানুষকে ইরফান দু চোখে সহ্য করতে পারে না। সেখানে
এই দৃশ্যটা অন্তরে কেমন গোলক ধাঁধায় ফেললো। অন্তরা আবার কিছু জিজ্ঞাসা করতে গেলে তার আগে ইরফান সময় নষ্ট না করে মায়েরাকে ছেড়ে দ্রুত মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা বিচলিত কোনো কী করছেন? মেয়েটা তার ম্যামের সামনে এমন সিচুয়েশন পড়ে ভীষণ লজ্জা পায়। ইরফান মায়েরাকে নিয়ে কয়েক পা এগিয়ে যায়। তার গাড়ির ড্রাইভিং সিটে আগে সে বসে, তারপর কোলে মায়েরাকে বসিয়ে দেয়। এরপর শব্দ করে গাড়ির দরজা লাগায়। মায়েরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। মেয়েটা বোঝার চেষ্টা করছে ইরফান কী করছে। ইরফান বাঁ হাতে মায়েরা কোমর জড়িয়ে থাকে, ডান হাতে মায়েরার মুখে লেগে থাকা মুছে দেয়। মায়েরা আর মাথায় হিজাব খুব সাবধানে খুলে দেয়, মাথায় নামিয়ে গাড়ির ক্লাস তুলে দিয়ে এসি ছেড়ে দেয়। সব কাজ শেষে মায়েরার মুখের দিকে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে, দুজনের চোখাচোখি। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কিভাবে আসলে? মায়েরা কেঁপে ওঠে। ইরফানের চোখের দিকে ভয় লাগছে। মায়েরা কিছু বলার আগে ইরফান মায়েরাকে তার কোল থেকে নামিয়ে সিটে বসায়। তারপর সে বাইরে বেরিয়ে গাড়ির দরজা লাগাতে নিলে মায়েরা দ্রুত বলে, কোথায় যাচ্ছেন? ইরফান মায়েরার দিকে তাকে ছোট করে বলে, আসছি, ওয়েট। এরপর শব্দ করে গাড়ির ডোর আটকে দেয়। মায়েরা কেঁপে ওঠে। ইরফান গটগট পায়ে অন্তরার সামনে গিয়ে দাঁড়ায়। অন্তরা ইরফানকে দেখে চোখ মুছে নিল। লাভের লাভ কিছু হইল না, বারবার চোখ ভিজে যায়। নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, ও কি তোমার বোন? অন্তর কথা শেষ হতে না হতে ইরফান রাগান্বিত ছিল, বউ? বউ হয় আমার, নট বোন। তুমি ওকে এখানে নিয়ে এসেছো কেন? বাট হয়। অন্তরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বলার ভঙ্গিমা অন্তরা বেড়ে ভীষণ অবাক হলো। এভাবে বউ বলে স্বীকার করে নিল। তার মানে ইরফান কি মেয়েটাকে বউ মানে? তার ভীষণ কষ্ট হলো, দম বন্ধ লাগে, ভেজা চোখ জোড়া আবারও নতুন জলকণা আবির্ভাব হলো। অন্তরার চোখের পর্দা সেদিনের ঘটনা ভেসে ওঠে, যেদিন অন্তরা খুব শখ করে তার ভালোবাসার কথা ইরফানকে বলতে গিয়েছিল। ইরফান মাঠের এক কোণে বেঞ্চে বসেছিল। সবাই অনেক কথা বলছিল, তবে ইরফান কেউ কিছু আক্স করলে হাঁ হুঁ উত্তর করেছিল, নয়তো ফোনে মগ্ন। অন্তরা ইরফানকে গিয়ে একটু সাইডে রেখে ইরফান বিরক্ত কণ্ঠে বলেছিল, এখানে বলো, অর আউট। অন্তরা অসহায় চোখে তাকায়। ইরফান এমন কেন? ভীষণ কাঠখোট্টা একটা মানুষ। ইরফানের বিহেভিয়ার তাদের ফ্রেন্ড সার্কেলে সবাই জানতো, কেউ কিছু মনে করতো না। অন্তরাও সেম। ইরফান বিরক্তিতে ভরা কণ্ঠ, এভাবে চলে যেতে বলা গায়ে নামকে ইরফান অনেকবার রিকোয়েস্ট করে। শুদ্ধ ফাইজ ওরা ইরফানকে ঠেলে পাঠায়। ইরফান চরম বিরক্তি নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়েছিল, তবে মনোযোগ ছিল ফোনে। অন্তরা হতাশ হয়, বুঝলো এভাবে বলতে হবে। অন্তরা গলা ছেড়ে বলে, ইরফান, আমার কিছু কথা আছে তোমার সাথে। ইরফান ফোনের মাঝে ডুবে যায়। অন্তরার দিকে তাকালো না, গম্ভীর গলায় বলল, বলো। অন্তর বিরক্ত লাগে, আফসোস হয়, এই ছেলে সে কেন ভালোবাসলো। কেমন অদ্ভুত, কিছু করার নেই, সে ভালোবাসে ইরফানকে। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে থেমে থেমে বলে, ইরফান, আমি তোমাকে পছন্দ করি। ইরফান কয়েক সেকেন্ডের জন্য চুপ করে দাঁড়ায়, তবে মাথা উঁচু করল না। ফ্রেন্ডরা একে অপরকে পছন্দ না করলে সেখানে ফ্রেন্ডশিপ হবে কী করে? সেই ভাবনা থেকে ইরফান আবারও ফোনে মগ্ন হয়। গম্ভীর গলা বলে, ওকে, আই লাইক ইউ টু। অন্তরা বিস্ময়ে উত্তেজিত তাকায় ইরফানের দিকে। কথা বেরোনোর মুখ থেকে হঠাৎ শব্দ করে থেমে যায়। ইরফান, তুমি সত্যি আমাকে? মেয়েটা আর বলতে পারছে না। উত্তেজনায় যা আশা করেছে তা না পেয়ে যাওয়ার ব্যাপার। অন্তরা ঠিক সেই অনুভূতি। ইরফান অদ্ভুত চোখে কণ্ঠে ফোন থেকে চোখ তুলে তাকায়। অন্তরার দৃষ্টি দেখে ভুরু কুচকে বলে, হোয়াট? অন্তরা নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যি আমাকে পছন্দ করো ইরফান? কবে থেকে? ইরফান বিরক্ত চোখে তাকিয়েছে অন্তরার দিকে, এরপর চোখে নামিয়ে আবারও ফোনে দৃষ্টি রেখে অন্তরা হেসে বলে, তুমি আমাকে কবে বিয়ে করবে ইরফান? ইরফান বিস্ময়ে চোখে তাকায় অন্তরার দিকে, রেগে বলে, ননসেন্স। অন্তরা হেসে বলে, তুমি তো বললে তুমি আমাকে পছন্দ করো, বিয়ে করবে না আমাকে? ইরফান বাঘার হয়ে তাকিয়েছে, মেজাজ তিরতির করে বাড়ল। দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর মাই গুড ফ্রেন্ড, আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। অন্তরার মুখ চুপসে যায়। এতক্ষণে উৎফুল্লতার সাথে সব ফুস হয়, মন খারাপ হয়ে যায় অন্তরা। তবে খুব বেশি মন খারাপ হয়নি। সে জানতো ইরফান এমন কিছু বলবে। ইরফান সামান্য একটা কথা বলে যা রিয়েকশন দেয় ইরফানকে মানাতে তার কাঠখড় পোড়াতে হবে খুব জানে। অতঃপর আমতা আমতা বলে, ইরফান, আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। ইরফান বিরক্ত হয়ে উল্টে ঘুরে
জায়গাটা প্রস্থান করতে করতে এগোতে নিলে অন্তরা দু হাতে ইরফানের হাত টেনে নেয়। ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁতে বলে, হাত ছাড়ো। অন্তরা ছাড়লো না। ইরফান একটু একটু এমনই বলে। তাই বলে সে কি ছেড়ে দিবে? তাদের ফ্রেন্ড সার্কেলে 3জন মেয়ে ফ্রেন্ড আছে, তবে কেউ কখনো মজা করে ইরফানকে টাচ করার সাহস পায় না। অথচ আজ অন্তরা ভালোবাসার তাগিদে সব ভুলে অসাধ্য সাধন করে নেমেছে। ইরফান তার বাঁ হাতের একবার তাকালো, যে হাত অন্তরা ধরে রেখেছে। রাগে চোখ দুটো জল জল করে উঠল। অন্তরা অসহায়, ইরফান প্লিজ আমাকে বিয়ে করো। আমি তোমাকে। কথাটা শেষ করতে পারেনি অন্তরা। ইরফান ঝাড়া মেরে তার হাত সরিয়ে অন্তরের গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা কয়েকবার পিছিয়ে যায়, বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। কিছু দূরে শুদ্ধ ফাইজ সহ তাদের ফ্রেন্ডরা বসেছিল। অন্তরাকে ইরফানের হাতে থাপ্পড় খেতে থেকে তারা অবাক হয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে বলল, ইরফান কি হয়েছে? ওকে মারলি কেন? ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে চোয়াল শক্ত করে, আর একবার আমার সামনে একে দেখলে আনলিমিটেড থাপ্পড় মারল, বেয়াদবি ছাড়িয়ে দিব। ইরফানের কথা সবাই বিস্মিত দৃষ্টিতে একবার ইরফানের দিকে তাকায়, একবার অন্তরার দিকে তাকায়। অন্তরা চোখ বুজে পানি, চোখ থেকে টুপ করে পানি গড়ে ফেছে। শুদ্ধ বলতে চাইলে তার আগে ইরফান গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে। এরপর প্রায় 1 সপ্তাহ অন্তরা আর ভার্সিটি আসেনি। ইরফান একদম নির্লিপ্ত ছিল, কিছুই হয়নি। 1 সপ্তাহ পরে অন্তরা ভার্সিটি এসে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফান অন্তরার দিকে ভুরু কুচকে তাকায়। অন্তরা ভেজা চোখে কান্নামাখা বলে, ইরফান আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। তুমি কি কাউকে পছন্দ করো? প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ভালোবাসি। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, বাট আই হ্যাভ নো ফিলিংস ফর ইউ। অন্তরা হঠাৎ কান্না ভেজা গলায় বলে ওঠে, কেন ফিলিংস নেই? আমি তোমার জন্য এত কেঁদেছি, তবুও তোমার একটু মায়া হয় না? কি করলে ফিলিংস আসবে? ছেলেরা যে দেহের পাগল হয়, তোমার লাগলে বলো, এক্ষুনি দিচ্ছি, তবু আমায় মেনে নাও। ইরফান 1 সেকেন্ড সময় ব্যয় না করে অন্তরা গেলে শক্তপোক্ত থাপ্পড় দেয়। অন্তরা নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান জ্বলন্ত চোখে চেয়ে অন্তরার দিকে তাকিয়ে রাগে চিৎকার বলে, তোদের মতো মেয়েদের উপর ইরফান নেওয়া স্থুতি ফেলতে হাজারবার ভাবে। শুদ্ধ দূর থেকে ইরফানকে এত রাখতে দেখে এক প্রকার দৌড়ে আসে। ইরফান কি হয়েছে? অন্তরা কি বলছে? ইরফান অন্তরার দিকে যেয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ নটি গার্ল। কথাটা বলে 1 সেকেন্ড তো দাঁড়ায় না, উল্টে ঘুরে যেতে রাগান্বিত স্বরে বলে, এসব ফালতু ইমোশন নিলে আর একবার আমার সামনে আসলে এরপর ভালো হবে না। শুধু বিস্ময় চোখে ইরফানের প্রস্থান দেখল। সেদিন অন্তরা শুদ্ধর কাছে বসে অনেক কেঁদেছিল। সে ইরফানকে ছাড়া কিছু ভাবতে পারে না, শুদ্ধ যেন তার ভাই বোঝায়। শুদ্ধ প্রথম প্রথম অন্তরা অবস্থা থেকে ইরফানকে বোঝানোর ট্রাই করছে, উল্টো সেও 2-4টে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। সে বুঝে গিয়েছে এর সম্ভব না। উপায় না পেয়ে তারা ফ্রেন্ডরা অন্তরাকে মুভ অন করতে ট্রাই করে। বেচারি চুপচাপ শুনতো। দিন শেষে সেই লাভ সেই কদু, অন্তরা এখনো সিঙ্গেল। ইরফানের কথায় অন্তরের ধ্যান ভাঙে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্তক্ষণ বলে, যদি আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগে তোমার দ্বারা, আই সোয়ার দুনিয়াতে তোমাকে আমি মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। অন্তরে কেঁপে ওঠে ইরফানের কথায়। সাথে সাথে চোখ বিস্ময় করে তাকায়। ইরফান কথাটা কেন বললো বুঝছে না। ভার্সিটি একটা মেয়ে ইরফানের সাথে টুকটাক কথা বলতো। অন্তরা ভেবেছিল ইরফান সে মেয়েকে পছন্দ করে বলে কথা বলছে, এই জন্য সেই মেয়েটাকে অনেক বাজে কথা শুনেছিল, সাথে থাপ্পড় মেরেছে। এই কথা ইরফানের কানে গিয়েছিল বলে ইরফান এ ব্যাপারে নির্লিপ্ত ছিল। কিন্তু আজ ইরফান সেম কাজ মায়ের ক্ষেত্রে অন্তরের প্রতি এমন মনোভাব করলো কেন? কথাটা বলল। অন্তরা সেই কাজের জন্য আবারও যেমনি অনুতপ্ত হলো, তেমনি মায়ের প্রতি ইরফানের এতটা কনসার্ন দেখে ভীষণ অবাক হলো। ঢোক গিলে বলল, তোমার ওয়াইফকে আমি হেল্প করেছি, ক্ষতি করিনি। ইরফান গম্ভীর করে বলে, আই ডোন্ট বিলিভ। অন্তরার খারাপ লাগলো। ইরফানের চোখ অসম্ভব লাল হয়ে অন্তরা চিন্তিত কণ্ঠে বলল, তুমি কি অসুস্থ ইরফান? এখানে আমার বাসা, তুমি চাইলে রেস্ট নিতে পারো। ইরফান চোখ জ্বলে উঠলো, দাঁতে যাচ্ছে বলে, নো নিড। অন্তরা মাথা নিচু করলো। খুব বুঝলো ইরফানের প্রতি সে কনসার্ন দেখিয়েছে বলে ইরফান এক ধাপ রেগে গেছে। অন্তরা ভীষণ খারাপ লাগে। সে তো ইরফানকে বলেনি তাকে ভালোবাসুক। যদি ভুল করে তার প্রতি অনুভূতি প্রকাশ করে ফেলে, ইরফান প্রচণ্ড রেগে যায়। ইরফান দু হাতে প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। অন্তরের দিকে চেয়ে গম্ভীর করলো, বললো, ভার্সিটি গিয়েছিলে, আর হিসাব অনুযায়ী তোমার থাপ্পড় পাওয়ানো ছিল, বাট ডিসিশন চেঞ্জ করলাম। থাপ্পড় হোক বা আদর, সব কিছুর অধিকার জাস্ট আমার ওয়াইফের।
অন্তরা চোখের কোনো পানি চিকচিক করছে। ইরফান একটু থেমে তীক্ষ্ণ চোখে বলে, ইউ নো হু অ্যাম আই? অন্তরা প্রশ্নবোধক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু একটা ভেবে ঘাড় বাঁকিয়ে তার গাড়ির দিকে তাকালো। দেখলো মায়েরা গাড়ির পাশে দাঁড়িয়েছে, দৃষ্টি তাদের দিকে। ইরফান বিরক্ত হলো। একে গাড়িতে বসিয়ে রেখেছে, এই স্টুপিড গাল বেরিয়েছে। ঘাড় ঘুরিয়ে অন্তরার দিকে চেয়ে চোখের ইশারায় মায়েরাকে দেখিয়ে বলল, আই অ্যাম হার পার্সোনাল প্রপার্টি। অন্তরা অবাকের উপর অবাক হচ্ছে। মায়েরার দিকে তাকায় অন্তরা। মেয়েটা চোখে পড়ার মতো সুন্দর, কিন্তু ইরফানের কাছে এসব ম্যাটার করে না অন্তরা জানে। অন্তরা তবু ইচ্ছে করলো ইরফানকে অপমান করে দুটো কথা শোনাতে। তার আগে ইরফান শক্ত কণ্ঠে বলল, আমার পার্সোনাল প্রপার্টি আর আমার ওয়াইফের পার্সোনাল প্রপার্টি যেখানে কেউ নজর দিবে তার চোখ তুলতে আমি জাস্ট আর একবারও ভাববো না। অন্তর চোখ বুঝে নেয়। ইরফানের দিকে তার নজর দেওয়া তাকে হুঁশিয়ারি দিচ্ছে। অন্তর চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমার মন দিয়ে আমি যাকে ইচ্ছে ভালোবাসবো, তুমি চোখ তুলে নেওয়ার কে? কিন্তু মুখ দিয়ে কথাগুলো বের করতে পারলো না। উল্টো নিজেকে সামনে বলে, আমি তোমাকে ভালোবাসি না ইরফান। ইরফান গম্ভীর গল্প বলে গুড কথাটা বলে ইরফান ঘুরে যেতে নিলে অন্তরা বলে ওঠে, মায়েরা তোমার অপোজিট ক্যারেক্টার। মায়ের মতো মেয়েকে তুমি ভীষণ পছন্দ করো, অপছন্দ করো। আমি ঠিক বললাম তো ইরফান? ইরফানের পা থেমে যায়। রাস্তার অপোজিটে দাঁড়ানো মায়ের পানে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় মায়েরা বোকা বোকা চা কৌতূহলী চোখ জোড়া সূক্ষ্ম চোখে ইরফান পরখ করে। হলদেটে আলোয় কিছুটা মায়েরার বাম গালে দেখলো। ইরফান মায়েরার মুখপানে দৃষ্টি নিবন্ধ রেখে সূক্ষ্ম হেসে উত্তর দিল, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক হার, বাট শি ইজ মাই ডিপিয়েস্ট ফিলিং। অন্তর চোখের এতক্ষণে জমানো অশ্রু গাল বেয়ে বেরিয়ে এলো। ইরফানের লাস্ট কথার তীরের ন্যায় বুঝল। ভার্সিটি থাকতে থাকতে এত এত কেঁদে দিন শেষে অন্তরা শুনেছে তার প্রতি ইরফানের কোনো অনুভূতি নেই। সে একই কথা উল্টে গিয়ে পজিটিভ হয়ে গেল এক নারীর জন্য। এটাই বুঝি ভাগ্য। সে কি ইরফানকে পেত? সে শান্তশিষ্ট। ইরফান এমন মেয়েকেই পছন্দ করে। আর মায়েরা মেয়েটা ভীষণ দুরন্ত। সে ক্যারেক্টার ইরফানের ভীষণ অপছন্দ। কি লাভ তাদের পছন্দের তালিকা থেকে, যদি না হৃদয়ে ঠাঁই না মেলে? ইরফান কথাটা বলে গটগট পায়ে মায়ের সামনের দিকে এগোয়। মায়েরা অভিমানী চোখে ইরফানের দিকে তাকিয়েছে। ইরফান কিছু বলল না। দু হাতে আজলে মায়ের মুখটা টেনে নেয়। মায়েরাকে ডান দিকে একটু সরিয়ে নিয়ে এসে মায়ের ঠোঁট জোড়ায় ছোট্ট একটা চুমু আছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এটা রাস্তা, মাঝে মাঝে টুকটাক মানুষ যাতায়াত করে। সবচেয়ে বড় কথা, মায়েরার ম্যাম দাঁড়িয়েছে। মায়ের লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করে। অন্তরা ইরফানের এমন কাণ্ড দেখে চোখ সরিয়ে উল্টে ঘুরে তাকায়। সেখানে আর দাঁড়াল না। খুব ভালো করে বুঝলো সেই মায়রাকে ইরফানের অপছন্দের তালিকায় রাখার প্রশ্ন তুলেছিল বলে ইরফান মায়রাকে নিয়ে স্বীকারোক্তির পাশাপাশি কাজেও অ্যান্সার দিল। অন্তরের চোখ বাদ বেঁকেছে। দ্রুত পা চালানো তার বাড়ির দিকে। তার ভাগ্যটা এমন না হলেও পারত। মায়েরা ইরফানের দিকে তাকায়। অসভ্য লোক। ইরফান ভাবল। বা হাতে মায়েরাকে উঁচু করে ধরে গাড়িতে বসায়। এরপর ইরফান মায়েরাকে কোলে করে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা মনে ভীষণ অভিমান। লোকটা তাকে ইচ্ছে করে নিতে আসে না কবে থেকে। যদি আসতো তবে কি এমন হতো? ইরফান কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান মায়েরাকে তার সাথে চেপে ধরে গম্ভীর গলা বলে, হোয়াট হ্যাপেন? মায়েরা মোচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়। আমায় তো ভুলেই গেছেন আপনি। এখন কেন এসেছেন? ইরফান মায়েরার পিঠে তার বুক লাগিয়ে দেয়। এবার মায়েরার কাঁধে থুতনি রেখে দু হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে মৃদু স্বরে বলে, স্টুপিড বড় হও, নয়তো আরও ভুলে যাব। কথাটা বলে গাড়ির ভেতরের লাইট অফ করে দেয়। বাঁ হাতে মায়েরার মাথার উপরে থাকা হিজাব নামিয়ে দেয়। ডান পাশের কাঁধ থেকে হিজাব নামিয়ে দেয়। দৃষ্টি সামনে, হাত ঘোরায় স্টিয়ারিং দিয়ে। এরপর বাঁ হাতে মায়েরার পেট বরাবর শব্দ করে চুমু খায়। এরপর দৃষ্টি রেখে রাস্তার পানে। মায়েরা কারেন্টের শক খাওয়ার মতো ঝটকা খায়। মেয়েটা বুঝতে পারেনি, জমে গিয়ে চুপচাপ বসে আছে। ইরফান আবারও মায়েরার কাঁধে তার থুতনি ঠেকিয়ে এগিয়ে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদুস্বরে বলে, আর কখনো অপরিচিত কারোর সাথে কোথাও যাবে না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা মিনমিন করে জিজ্ঞাসা করে, অন্তরা ম্যামকে আপনি কি চেনেন কীভাবে? ইরফান গম্ভীর গলায়, ডোন্ট নো। মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি বলছেন না কেন আমাকে? ইরফান গাড়িতে সাইড করে। এরপর দু হাতে মায়েরাকে তার দিকে টেনে নিয়ে বলে, ফালতু কোশ্চেনের আনসার করি না,
কেন গিয়েছিল ওখানে? মায়েরা উত্তর করে না। এই লোক তার কোশ্চেনে অ্যান্সার দেয় না, সেও দিবে না। মাথা নিচু করে মুখ বাঁকায়। ইরফান ভুরু কুচকে বলে, কিছু আক্স করছি। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলে অভিমানী কণ্ঠে বলে, আমিও আপনাকে বলবো না, আমি বলবো না। কথাটা বলে ইরফানের কোল থেকে উঠতে চায়। ইরফান মায়েরা হাত টেনে গম্ভীর গলায় বলে, শি ওয়াজ মাই ফ্রেন্ড। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার গালে হাত ডুবিয়ে মায়েরার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে, আই ওয়ান্ট ফিডব্যাক, ইউ নো আই অ্যাম ভেরি থার্স্টি। প্রণয়ের অমল কাব্য পর্ব 12। পুরো গল্পটা প্লেলিস্টে।